একদম জনপ্রিয় এরকম কয়েকটা বই পড়তেছি। জি জি, জনপ্রিয় নাকি ভাই বললেন, বুঝলাম না। না, বলতেছি মানে এখনকার হালের যে বইগুলো আর কি জনপ্রিয় আর কি, হুম হুম। যে হ্যান্ড নোট গুলো হুম। ওগুলো কয়েকটাই পড়লাম। তো কম্পেয়ার করতেছি আর কি, যে কোথায় থেকে পড়লে ভালোভাবে লেখা যাবে। আচ্ছা, আপনার আর কি কি আছে, মানে ইকোনমিক্স, শুধু সেটা ইকোনমিক্স আছে নাকি, না ওইটা আর আর কি অন্য আপনারটা কোনো ভালো লাগছে। ভাই? না, আমি এবারই প্রথম দিচ্ছি, আমি এবার প্রথম 4 বিষয় দিব। কি কি বলেন তো? গতবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিই নাই। আচ্ছা, এবার কি কি আমি এবার দিব হলো যে কি, হলো যে কি আপনার প্রিন্সিপাল ইকোনমিক্স দিব। তারপর হলো যে কি মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম দিব। তারপর দিব হলো যে কি বিজনেস কমিউনিকেশন, আর একটা হলো লজ, ও, যে ওইটা যেটা। আচ্ছা। আমি তো ওই যে আপনারা মানে অনেকে তো সময় পান না, আমি ওই যে এমএফএস এর উপর যে মানে ফার্স্ট চ্যাপ্টারের উপর যে 30টা ভিডিও বানাইছি, ওইটা ভাই মানে আপনারা জি জি। বললে হয়তো বা বলবেন, বাট ওই 30টা ভিডিও যদি মানে অনলাইনে মানে ইউটিউবে আমার মনে হয় না এত সুন্দর করে মানে কারো এমএফএস এর উপর ভিডিও আছে, মানে বিভিন্ন অ্যানিমেশন আচ্ছা আচ্ছা এডিট আচ্ছা করে, তারপর স্লাইড ইমেজ। ওটা আপনি কালকে এই আচ্ছা। 2 দিন সময় দেন, ওইটা থেকে আপনার 20 থেকে 30 মার্কস জি কভার হয়ে যাবে। সবাই গিয়ে ইউটিউবে জাস্ট স্টাডি গ্রুপ 360 লিখে আমি দেখাবো না, নাহলে পরে আপনাদের ক্লাসের মধ্যে কিভাবে ওইটা যাবেন আর কি। তো তারপর আবার আচ্ছা আচ্ছা। বইগুলোতে আপনি খেয়াল করেন, ওখানে কিন্তু আমি কিউআর কোড আপনার স্ক্যানার দিয়ে দিয়েছি, আপনি ওখানে না দেখালেও হবে, আপনি জাস্ট মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করেন, চলে যাবেন ওখানে। তো আমি আসলে এর আগে আচ্ছা আচ্ছা। আপনার অ্যাকাউন্টিং এ আমি 96 আগে পড়াইছিলাম, তারপর মাঝখানে আমার গত বছর আমার বিভিন্ন কারণে আমি এটা নিয়ে কাজ করতে পারি নাই আর কি। হ্যাঁ, এর আগে কিন্তু অ্যাকাউন্টিং যখন ছিল তখন কিন্তু আপনাদের মানে যারা পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু আরো ভয়াবহ ছিল, মানে অ্যাকাউন্টিং পাস করতে পারতো না নাকি। জি জি তো তখন তো গোটা জি বাংলাদেশে জি। অ্যাকাউন্টিং কেউ পড়াতেই পারতো না, মানে ওইরকম আমরা। আর সত্যিকার অর্থে ওই যে ইউটিউবে দেখবেন যে জয়পুরহাটের এক ভাই অ্যাকাউন্টিং স্কুলের, উনি পড়াতাম, তাছাড়া আর কেউ পড়াতে পারতো না। এখন এই যে এগুলো সাবজেক্ট আসে, মানে যে পড়াতে পারে না, ফেসবুকে এইরকমও চলে আসছে। আমি এমন কিছু কিছু নোট দেখছি, জঘন্য নোট। আমার কাছে মনে হয়েছে যে এগুলো আপনাদের সাথে প্রতারণা করতেছে, মানে এরকম কেন প্রতারণা। আমি নাম বলবো না, এই যে ব্যাংকিং ডিপ্লোমা উইথ ডট ডট একজনের নাম আছে, সে ওই 30-40 পেজ বলে যে 40-50 পেজ আমার বই, হ্যান্ড নোট আমার এখান থেকে সব কমন আসছে। আমি এমনি যাচাই করার জন্য এগুলো দেখছিলাম। তো ওনার ইকোনমিক্স এর নোট, আমি এই যে এই আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করছি না, উনি করছে কি জাস্ট জি খালি ল জি অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাই, এটা বলে শেষ। জি জি। চেঞ্জ ইন ডিমান্ড সাপ্লাই, চেঞ্জ ইন সাপ্লাই, এবং সে বলে যে আমার নোট কিনলে ভিডিও ক্লাস ফ্রি। তো এখন ওই নোট কিনে ওই আচ্ছা। শুধু ল অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাই তো আপনি নিজেও পড়ে এটা বুঝতে পারবেন, বাকিগুলো যদি আপনি না দেন জি। কিভাবে ইয়া করবে। এবং পরবর্তীতে আরাফের বলে যে আমার নোট থেকে 100% কমন হয়েছে। তারপর ওই যে অনেকগুলো ওই যে নীলক্ষেত ভার্সনের কিছু নোট আপনি দেখবেন যে গুগল ট্রান্সলেট, এইরকম ভাবে কিন্তু অনেকেরই টাকা পয়সা নষ্ট হয় বা খরচ হয়। আমি এবার দেখলাম যে আমার প্রথম হইলেও অনেকেই আছে যে এক সেট বই কিনছে, ওই প্রকাশনীর বই ভালো লাগছে না, শেষমেশ আবার এক সেট অর্ডার করছে। আজকে ঢাকা থেকে এক উত্তরা ওই ভাই, উনি এই এক সেট জি আরেকটা ইয়া কিনছে, কিনে ওনার ভাল লাগেনি, উনি আবার এই মানে অর্ডার করছে। তারপর আজকে আমাদের ওই কুমিল্লা থেকে এক ভাই, ওরা ওইরকম বেশ কয়েকজন কলিগ আপনার বই কিনছে। এখন শেষমেশ ওদের কারণে ওই যে আমার প্রিন্টিং, ওরা বই ঠিক মতো দিতে পারছে না, আজকে রাত 12টা পর্যন্ত ওরা কাজ করছে। ওনাকে এখন 17টা বই ওই কুমিল্লাতে পাঠাতে হবে। বললো যে ভাই আমরা ওই অন্য প্রকাশনীর বই কিনছিলাম, তারপর কিনে এখন আপনার বইয়ের সাথে মিলাই দেখলাম যে এইটা আমাদের ইজি হচ্ছে, ওটাতে বোঝা যাচ্ছে না, তো এখন এই জন্য আপনারা আবার এ করলাম আর কি। তো যাই হোক, এরকম ভাবে বলাটা উচিত ভালো। না নিজের কথা নিজে, মানে একটু খালি ভালো বললাম। এটা যে আপনার হলো প্রিন্টিং প্রেসে দিলে আপনার বইগুলোর কোয়ালিটি আরো ভালোভাবে হলো দিতে পারতো আর কি। হ্যাঁ হ্যাঁ ওরা, আমার কাছে মনে হচ্ছে যে ওটা একটু ছোট পরিসরের একটা মানে প্রেসে আপনি দিছেন, ওরা হলো যেগুলো বের করে করে স্পাইনিং করে করে মানে হলো বাঁধাই করে আবার দিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনই মানে ওই যে আমার প্রথম ইনশাল্লাহ। তো আমি মানে বুঝতে পারছিলাম না যে এরকম হবে বা না হবে, এই জন্য মানে আমি যেতে পারি নাই। বা বাজারে তো আমার ওই রকম ধরে নেন এখন অন্য সবার একটা মানে নাম আছে, আমার তো আর ওইরকম ভাবে নাই। এখন ইনশাল্লাহ আপনারা থাকলে, আপনারা যদি বলেন অন্যদের যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে তখন পরবর্তীতে করা যাবে ভাই। আমাদের ভালো লাগছে, আমরা আমাদের কলিগদেরকে আসলে মানে এটার বিষয়ে সাজেস্ট করব। আপনি ইনশাল্লাহ এগিয়ে যান। আচ্ছা, আসেন আমরা হচ্ছে হলো, ধন্যবাদ ভাই। আমরা আজকে যোগানের পরের বিষয়টা নিয়ে আলোচনা করি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে আমরা জানি যে একটা সেট থাকেই, নর্মালি প্রতি বছর থাকে, তো এবারও থাকার সম্ভাবনা।
আছে। যেহেতু আমি আলোচনা করলাম আপনাদের এই মানে এই 20 মার্চ এবং ফার্স্ট চ্যাপ্টারের 20 মার্চ ফার্স্ট চ্যাপ্টারের উপরেও আমার ভিডিওগুলো আছে, ওগুলো দেখে নেবেন। তাহলে নোট দেখে এই দুইটা চ্যাপ্টার আপনাদের জন্য খুব ইজি হয়ে গেল আর কি। তো যাই হোক, আমি ওই যে যোগানের সংকোচন প্রসারণ থেকে আমাদের আপনার শেষ হয়েছিল। তো আমরা বলছিলাম যে যোগানের সংকোচন প্রসারণ তখনই হবে যখন দামের সাথে যোগানের আমরা দেখাবো একটা চিত্রে যে দাম বাড়লে যোগান বাড়ছে এবং দাম কমলে যোগান কমছে, এটাই হলো যোগানের সংকোচন প্রসারণ। তো আমরা এই যোগানের পিকচারটা যেহেতু আঁকছি, আমি এখানে আর নতুন করে ব্যাখ্যা করছি না, খালি পিকচারটা আমি দেখাই বুঝাই দিচ্ছি যে এইদিকে আমরা ও কিউতে যোগানের পরিমাণ বোঝাইছি আর ওপিতে দাম বোঝাইছি। তো তাহলে আপনি দেখেন যে OP1-এ আমার যোগানের পরিমাণ হচ্ছে হলো OQ1। এখন P1 থেকে যখন আমার দামের পরিমাণ OP2 হয়, তখন আমাদের যোগানের পরিমাণ Q1 থেকে Q2 হয়, বেড়ে যায় আর কি। তার যখন এই যে এই দুইটা বিন্দু কি, এটা এ এবং এটাই বি, এই এ বি বিন্দুকে আমরা টেনে যে রেখাটা পাই সেটাই হলো আমাদের যোগান রেখা। এখন আপনি বলবেন যে প্রথমে Q1 ছিল, Q1 থেকে Q2 হলো, তাহলে এটা এক্সপান্ড হলো, বৃদ্ধি পেলো, ডান দিকে যাবে তত বাড়বে। হুম। তারপর আপনি এটা বলতে পারেন এইভাবে যে এটা আপনি বাড়াটা বললেন, আপনি কমাটা বলবেন, আবার বলবেন যে যখন P2 থেকে দাম হ্রাস পেয়ে P1 হয়, তখন OQ2 থেকে এটা Q1 হয়, তাহলে তখন কি হলো, যোগানটা সংকোচন হলো। এটাই আপনি পিকচারটা এঁকে জাস্ট একটু ব্যাখ্যা করে দিলে সংকোচন প্রসারণ হয়ে গেল আমাদের। ওটাই আমাদের এখানে বিশ্লেষণে বলছে, এটা একটু দেখে নেবেন। আর এখানে আমাদের যখন বলছে ডিক্রিজ ইনক্রিজ ইন সাপ্লাই, ওই ডিমান্ডের মতন চিন্তা করেন, যোগানের হ্রাস বৃদ্ধি বা যোগানের রেখার স্থানান্তর বা যোগানের পরিবর্তন, অর্থাৎ শিফট ইন সাপ্লাই কাপ করবো আমরা। এই যখনই যোগানের হ্রাস বৃদ্ধি বা যোগানের রেখার স্থানান্তর বা যোগানের পরিবর্তন, ওই আমরা যেমন এর আগে চাহিদার ক্ষেত্রে শিখলাম কি যে দামটা আমরা ফিক্সড ধরলাম, সেরকম যোগানের ক্ষেত্রেও আমরা দামটা ফিক্সড রাখবো। এই যে বলছে দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য অবস্থার যে কোনো একটি, যেমন উপকরণের দাম, আবহাওয়া, প্রযুক্তি, কর, ভর্তুকি ইত্যাদি পরিবর্তনে যোগানের যে পরিবর্তন হয় তাকে যোগানের হ্রাস বৃদ্ধি বলে আর কি। তো আমরা যদি দেখি যে এখানে লিখছে যে এক্ষেত্রে অন্যান্য অবস্থার যে কোনো একটির পরিবর্তনে একই দামে যোগান কমে গেলে তাকে যোগানের হ্রাস বলে। আচ্ছা, এটাই একটু আমরা আপনাদের পিকচারে বোঝানোর চেষ্টা করি। লাইন নেই, তাহলে সুবিধা হবে। এদিকে ও এক্স অক্ষে আমরা যোগানের পরিমাণ বোঝালাম, আর ও ওয়াই অক্ষে আমরা দাম ধরলাম। তারপর আমরা এটা এই যে যেহেতু আপনি যখন যোগানের এই হ্রাস বৃদ্ধি বুঝাবেন, তখন আপনার কিন্তু ধরে নিতে হবে হলো দাম কি ফিক্সড। এই দাম ফিক্সড বলে কিন্তু আমরা এই যে P0 এরকম সমান্তরাল রেখা বরাবর টানলাম। তারপর এখন আমাদের এই আপনি তিনটা এরকম ভাবে যোগান রেখা টানবেন। যোগান রেখা তো নর্মালি এরকমই হয়, দেখলাম। যোগান রেখা টানলেন, তারপর এখান থেকে আবার এটা একটা পয়েন্ট নিয়ে আসলেন, এখান থেকে যেই জায়গায় সেট করলো সেখান থেকে টানলেন, আবার এখান থেকে যে জায়গায় নেওয়া হলো সেখান থেকে টানলেন। এখন আমরা কলম ইউজ করি, এটাকে আমরা এই ও এক্স অক্ষে আমরা ও কিউ যোগানের পরিমাণ বোঝালাম, এখানে আমরা প্রাইসটা বোঝালাম, দাম। আর এটা হচ্ছে হলো আমাদের P0। P0 কিসের জন্য, প্রাইসটা সেম। দেখেন এখানে আমরা এটাকে আমরা H0 বললাম, এটাকে আমরা S1 বললাম, এদিকে আর দিলাম না, এটাকে আমরা S2 বললাম। এখন এই আপনি দেখেন যে H0 সাপ্লাই যখন হচ্ছে তখন আমাদের এই এই H0 যখন সাপ্লাই রেখাটা, তখন আমাদের P0 দামে আমাদের যোগানের পরিমাণ হচ্ছিল OQ0। তো এখন এই আবার যদি আমরা দেখি যে এই যোগানের পরিমাণ Q0 থেকে যখন আপনার হলো Q2, তাহলে কি হলো, এই যোগান আগে Q0 ছিল, তাহলে Q2 যোগানের পরিমাণ বাড়লো না। তাহলে কোনো কারণে যোগানের পরিমাণ বাড়ছে হয়তো, বা দাম দাম ছাড়া অন্যান্য কোনো কারণে। তাহলে এই Q0 থেকে যেহেতু Q2 হলো, তখন আপনার কি হলো, যোগান বাড়লো, ডান দিকে স্থানান্তর হওয়া মানে যোগান বাড়া। আবার যদি কোনো কারণে এই Q0 থেকে এই দিকে Q1-এ আসে, তাহলে আমাদের Q1 হলে আমরা এই যে এতটুকু কিন্তু যোগান, তখন কিন্তু যোগান হ্রাস পেলো, তাহলে এটাকে আপনি যোগানের হ্রাস বললেন আর কি। আর দামটা যেহেতু স্থির, এই জন্য আমরা এরকম ভাবে লম্ব রেখা আর কি টানছি। তারপর এরকম ভাবে তিনটা রেখা দেখাবেন, দেখায় আপনি একটু ব্যাখ্যা করবেন যে এইদিকে ডান দিকে গেলে যোগান রেখা বাড়ছে এবং বাম দিকে আসলে যোগান রেখা কমে যাচ্ছে আর কি। এটা ব্যাখ্যা করলে আপনার এই যোগানের হ্রাস বৃদ্ধিটা হয়ে যাবে আর কি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তৌহিদ ভাই কিছু বলবেন, বলেন। বলেন। আচ্ছা, এই যোগান রেখার হ্রাস বৃদ্ধিটা যদি একটু একটা উদাহরণ বলতেন। জি জি, আপনি বুঝি নাই আমি। যোগান রেখার হ্রাস বৃদ্ধি, এটা একটা উদাহরণ যদি বলতেন স্যার। আচ্ছা, ওই যে উদাহরণ অনেক আগেই বললাম আমরা, যে আপনার আপনি তো সেলার। সেলার যদি দেখা যাচ্ছে যে একজন ধানের কৃষক, মানে চাষি, সে যখন বাজারে ধানের দাম বাড়বে তখন কিন্তু সে বাজারে ধান নিয়ে যাবে। আবার যখন ধানের দাম কমে তখন কিন্তু সে বাজারে ধান নিয়ে যাবে না। ওইটা হচ্ছে হলো ওই যোগান রাখার আপনার সংকোচন প্রসারণ। আর যোগান এছাড়াও দাম বাড়ুক বা কমুক, এগুলো কারণ ছাড়াও অন্যগুলো কারণে যখন যোগান বাড়বে তখন হলো যোগানের হ্রাস বৃদ্ধি। তো ওই যে অন্যান্য যেগুলো কারণের কারণে যোগান বাড়ে সেটা আমরা আগের প্রশ্নে একটু আলোচনা করছি, ওটা একটু দেখে নিলেই তখন আপনি পাবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। সবাই যে কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারবেন, তাহলে আমাদের আলোচনাটা ইফেক্টিভ হবে। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা দেখি আমরা, যে উৎপাদকের প্রযুক্তির পরিবর্তন কি যোগান রেখা বরাবর সঞ্চালন করে বা যোগান রেখা স্থান পরিবর্তনের দিকে পরিচালিত করে। ইংলিশে হতে পারে, ডাজ এ চেঞ্জ ইন প্রডিউসার্স টেকনোলজি লিড টু এ মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ অর শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ। ওই যে আমরা ডিমান্ডের ক্ষেত্রেও কিন্তু শিখলাম যে একটা যোগান রেখা বরাবর, আর একটা হলো যোগান রেখা বরাবর সঞ্চালন করে, আর একটা হলো যোগান রেখা স্থান পরিবর্তন করে। আর ইংলিশে যেটা বলতেছে আমরা, যে অ্যালং দ্য সাপ্লাই কার্ভ, আর একটা বলতেছে শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ। তাহলে অ্যালং দ্য সাপ্লাই কার্ভ কখন হচ্ছে? যখন হচ্ছে আপনার দামের সাথে যোগানের হ্রাস বৃদ্ধি হয়, তখন কিন্তু অ্যালং দ্য সাপ্লাই কার্ভ হয়। আর যখন আপনি দাম ফিক্স ধরে রাখেন তখন সেটা শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ হয়, বা আপনি যোগানে রাখার স্থান চেঞ্জ করে দেন আর কি। স্থান চেঞ্জ না করলে আপনি যোগানটা বাড়াতে পারবেন, দেখাতে পারবেন না আপনি। তো এখন কি হয়, যে উৎপাদকের প্রযুক্তির পরিবর্তনের ফলে যোগান রাখা ডান দিকে স্থানান্তরিত হয়। সহজ আগে সিম্পলি চিন্তা করেন, যে যদি আপনার একটা কোনো প্রযুক্তি আসে, তাহলে প্রযুক্তির কারণে আপনি যে আগে যে পণ্য, যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারতেন, যদি অটোমেশন আসে তাহলে কিন্তু পণ্য আগের চেয়ে বেশি উৎপাদন হবে। তো এটাই বলছে, যখন বাজারে নতুন প্রযুক্তির আবির্ভাব হয় তখন উৎপাদক দক্ষতার সাথে উৎপাদন বাড়ায় বলে দ্রব্যের যোগান বেড়ে যায়। আর দ্রব্যের সামগ্রিক যোগান বেড়ে যায় বলে যোগান রাখা ডান দিকে স্থানান্তর হয়। তাহলে এই যে আমরা যত বলছি যে ডানে যাবে তত আমাদের বাড়বে, তাহলে O Q1 এর চেয়ে আপনি প্রযুক্তি ইউজ করলেন, তাহলে O Q1 থেকে এখন O Q2 তে গেল, তাহলে যোগান রাখা বেড়ে গেল। তাহলে এই O Q2 তে গেলে এখানে আপনি একটা S1 যোগান রাখা দেখালেন, আর S2। আর যেহেতু আপনি এই যে মানে যোগান বাড়বে না কমবে, এটা তো প্রাইস ছাড়াও আমরা বলতেছি যে আরো অনেক বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা একটা ইকোনমিক্সের গ্রাফে, মানে এটা আমরা ধরে নেই যে যদি যোগান বাড়ে বা কমে, এটা যদি আমি দামের সাথে ধরি, তাহলে তখন আমার একরকম। আর যদি আমি দামটাকে ফিক্সড রাখি, তখন আমার এই যে দাম, এই যে পি ফিক্সড রাখছি বলেই কিন্তু এটা এরকম ভাবে ফ্ল্যাট হয়েছে। ফ্ল্যাট হওয়ার কারণে কিন্তু এই যে লম্বর মান, আপনি এই জায়গায়ও লম্বর মানটা যেটা হবে, এই জায়গায় লম্ব, এই যে দেখেন এখান থেকে Q1 থেকে পি এর মান লম্ব কিন্তু সেম, Q2 থেকে এই এখানকার মানও কিন্তু সেম, তাহলে প্রাইস কিন্তু সেম। বাট আপনি যদি বলতেন যে স্যার আমি এই এই যে এই যোগান রেখাটা আছে, এই যে প্রথম S1 যোগান রেখা, আমি এই দিকে না গিয়ে যদি এই উপরের দিকে নিয়ে যাই, তাও তো আমার বেড়ে যাচ্ছে। এই যে এই পয়েন্টটা আমার তো, ধরে নেন সাপোজ, কি আমাকে বলতে পারেন, এটা একটু ডিপলি আলোচনায় যাচ্ছে আমি, যদি এটা না জানাও লাগবে, কিন্তু তারপর আপনাদের শেখানোর জন্য। ধরে নেন আপনি বললেন যে স্যার আমি এই জায়গায় নিয়ে গেলে তাও তো আমার যোগান বাড়তেছে, তাই আমি কেন এই রেখাটা শিফট করবো? আমি এই জায়গায় থাকলে আমার কি সমস্যা? আমাকে তো যোগান বাড়ানোটা দেখালেই হবে। কিন্তু এখানে সমস্যা আছে, কেউ কি ধরতে পারছেন? আমি এর আগে একবার বললাম এই কথাটা, কি সমস্যা হবে এই জায়গায় গেলে? আপনি যেটা ধরে নিচ্ছেন সেটা কিন্তু ভুল হচ্ছে। নজরুল ভাই, ধরতে পারছেন কি? জি জি। প্রাইস বেড়ে যাচ্ছে। হুম, এই তো দারুণ বললেন। এই জায়গায় গেলে আমার কিন্তু প্রাইস এই যে বেড়ে যাচ্ছে। তা আমি তো প্রাইস, এই প্রশ্নে তো প্রাইস তো আমি বাড়ানোর কথা বলি না, আমি প্রাইস তো স্থির বলছি। তা ভালো তো বোঝেন আপনারা। তো এই জন্য আমি তখন যখন আমি যোগানটা বাড়াতে চাচ্ছি, বাড়ানো দেখাবো, তখন আমি এই রেখাটাকে আমি শিফট করে দিচ্ছি। শিফট করা ছাড়া আমার বাড়ানো দেখা সম্ভব হচ্ছে না। ঠিক আছে? আর যারা বোঝেন নাই তারা খালি সিম্পলি মাথায় রাখেন যে যদি যোগানের হ্রাস বৃদ্ধি হয় তাহলে ওই একটা কার্ভে দেখাবেন। আর যদি যোগানের, সরি ভুল বলছি, যোগানের যদি সংকোচন প্রসারণ হয় তখন একটা কার্ভে দেখাবেন।
আর যোগানের যদি হ্রাস বৃদ্ধি হয় তখন এই একটা কার্ভ শিফট করে দেখাবেন, ঠিক আছে? যারা মানে ডিপলি বোঝেন নাই তারা খালি এটা মাথায় রাখেন, আর যারা কেউ কেউ তো বুঝে গেছেন অলরেডি, যারা বুঝছেন তাদের থ্যাঙ্কস, একটা ভালো জিনিস ধরতে পারছেন এত দ্রুত। এই জিনিস অনেক ইকোনমিক্সের স্টুডেন্টরাও বুঝতে পারে না, মুখস্থ করে চালায় দেয়, টিচাররাই বুঝাইতে পারে না, আপনাদের কি বলবো এই জিনিসটা। আচ্ছা, এখানে আসেন, এখানে আমাদের একটা প্রশ্ন যে বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম কি, চিত্র সহ ব্যাখ্যা করুন, অথবা চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় কিভাবে দ্রব্যের মূল্য নিরূপিত হয় তা ব্যাখ্যা করুন। ওই যে আমরা বলি না একটা ইকুইলিব্রিয়াম প্রাইস, বা আমরা আপনার ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছেন মনে হয় যে বাজারে দাম নির্ধারিত হয় একটা অদৃশ্য হাত। আমরা অনেক আগে শুনে আসছি যে ইকোনমিক্সের অ্যাডাম স্মিথ বলছিল, তাহলে যে কোনো জিনিসের দাম বাজারে কিন্তু এটা নির্ধারিত হয়। আপনি প্রোডাক্ট কে করে, সাপ্লাই দেয়, ওইদিকে বায়ার কে প্রোডাক্ট কেনে, এই সাপ্লায়ার এবং বায়ারের মধ্যে দর কষাকষি করে একটা নির্দিষ্ট দামে ওরা যখন আসবে তখনই একটা জিনিসের প্রাইস সেট হবে, ওটাই হচ্ছিল ইকুইলিব্রিয়াম প্রাইস। এবং ওটাই আমাদের দেখাতে হবে যদি মানে আপনার প্রোডাক্টের যোগান চাহিদা এগুলো সবসময় স্বাভাবিক অবস্থায় থাকে তখন এটা ইকুইলিব্রিয়াম প্রাইস নির্ধারিত হয়। সবসময় যে ইকুইলিব্রিয়াম প্রাইস থাকবে এমন না, যোগান বাড়া কমার উপর অনেক সময় ওখান থেকে সরে আসবে। কখনো সাপ্লায়ার প্রাইস টেকার হয়, কখনো বায়ার হয়। তো এটা কিভাবে হয় আমরা একটু দেখি চলে। এখানে একটা জিনিস আপনি চিন্তা করেন, ধরে নেন সাপোজ এই যে 1 টাকা দাম, আমরা ধরছি যে একটা প্রোডাক্টের দাম 1 টাকা, তখন দাম যখন কম থাকে তখন প্রোডাক্টের কিন্তু আপনি জানেন যে চাহিদা বেশি, তখন এই প্রোডাক্টের চাহিদা হচ্ছে হলো 12টা, এক এক টাকায় 12 একক পান। তাহলে যখন আপনি দাম কম থাকে তখন কিন্তু ক্রেতারা মানে ক্রেতাদের চাহিদা বেশি থাকে, কিন্তু দাম কম থাকলে অপরদিকে কি হয়, সাপ্লায়ার কিন্তু কম প্রোডাক্ট মানে সে একক দিতে চায় বাজারে। তাহলে আপনি এখানে দেখেন 12 একক ডিমান্ড, ডিমান্ড কি সাপ্লাইয়ের চেয়ে বেশি না? তাহলে এই যে ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই, তাহলে ডিমান্ড যদি আপনার বাজারে যদি আপনি 3টা আপেল আছে, কিন্তু এই 3টা আপেলের জন্য যদি 12 জন মানুষ আসে, তাহলে তখন কি হবে, দাম বাড়বে না? তখন কিন্তু সাপ্লায়াররা দেখবে যে যেহেতু এই 3টা আপেলের জন্য 12 জন ক্রেতা আসছে, তাহলে আমার যা দাম আছে আমি এখন বাড়াই দেই, তখন সেক্ষেত্রে হচ্ছে সাপ্লাই প্রাইস টেকার, অর্থাৎ সাপ্লায়ার তখন দাম নির্ধারণ করবে। আচ্ছা, এখন সাপ্লায়ার যখন দাম বাড়াতে চাইবে তখন আবার কি করবে, কাস্টমার কিন্তু কিনতে চাইবে না। আচ্ছা, এখন ধরে নেন এই যে 1 টাকা থেকে প্রোডাক্টের দাম 2 টাকা বাড়লো, যখন 1 টাকা থেকে 2 টাকা বাড়লো তখন চাহিদার পরিমাণ 12 একক থেকে এখন আগের চেয়ে কমে গেল 9 একক। ওইদিকে এই আপনার সাপ্লাইয়ের পরিমাণ 3 টাকা ছিল, 3 একক ছিল, তখন আবার আপনার সাপ্লাইটা 9 একক হয়ে গেল। তাহলে এখানে দেখেন ডিমান্ড এবং সাপ্লাই সমান, এই যে ভারসাম্য, যখন ডিমান্ড এবং সাপ্লাই এরকম ভাবে সমান পর্যায়ে আসবে তখনই আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ স্থির হবে। এখানে একটা জিনিস দেখেন, ভারসাম্য দাম মানে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর পরিমাণ মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আপনি জানেন যে একটা কলমের দাম 5 টাকা, তাহলে আপনি 5 টাকা যদি ইকুইলিব্রিয়াম হয়, প্রাইস হয়, তাহলে 5 টাকা দামে আপনি ঠিক কতটা কলম পাচ্ছেন, সেটাই হলো আপনার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। বা আমরা যদি বলি যে 1000 টাকা কেজি গরুর মাংস, মানে এটা বাজারে সেট হয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস আমরা ধরবো 1000 টাকা। কিন্তু ওই 1000 টাকা দিয়ে তো আপনি আর 2 কেজি মাংস পাবেন না, ওই 1000 টাকা দিয়ে কতখানি মাংস পাচ্ছেন, 1 কেজি মাংস পাচ্ছেন। তাহলে আপনার ওই 1000 টাকা কেজির জন্য যে 1 কেজি মাংস পাচ্ছেন, তাহলে 1000 টাকাটা হচ্ছে হলো আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস, আর 1 কেজি মাংস যে পরিমাণ পাচ্ছেন ওই 1000 টাকা যত কেজির জন্য স্থির হয়েছে তত কেজিটা হচ্ছে হলো আপনার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখন আপনি এখানে 2 টাকা থেকে যখন 3 টাকা বেড়ে যায় দাম, দাম বেড়ে গেল, তাহলে দাম বেড়ে গেলে আপনি স্বাভাবিকভাবে 9 থেকে তখন 6, তখন চাহিদা কমে যাবে। আর যখন দাম বাড়বে অপরদিকে আপনার কি হবে, আবার সাপ্লায়াররা বাজারে বেশি পণ্য বিক্রি করতে যাবে, তখন 9-এর জায়গায় 15 বিক্রি করলো, তাহলে ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি হলো। এখন আবার যখন আপনার এই ডিমান্ডের চেয়ে সাপ্লাই যদি বেশি হয়ে যায়, আপনার চাহিদা আছে 6 কিন্তু বাজারে হয়ে গেছে 15 একক, তখন কিন্তু একটা সময় গিয়ে দাম ওই প্রোডাক্টের কমা শুরু করবে, কারণ এত বেশি সাপ্লাই আছে,
চাহিদা আছে কম, তখন অটোমেটিকলি ওই দাম নির্ধারণ করার ক্ষমতা কার কাছে চলে আসবে? কাস্টমারের কাছে। কারণ বলবে যে এতগুলা সাপ্লায়ার আছে, আমরা নিব না, সে ইয়া করলো, তখন অটোমেটিকলি আপনার আবার দাম কমতে থাকবে, কমে তখন আবার এটা ইকুইলিব্রিয়ামে আসবে। আচ্ছা, এখন এটা আপনি এরকম ভাবে গ্রাফ আকারে মানে এই শিডিউল আকারে বোঝালে বোঝাতেও পারেন, না বোঝালে নাও হবে, মানে কারো কাছে এটা জটিল লাগতে পারে হয়তো, বা আমি একটু ডিপলি আলোচনা করলাম। এরপরে আমি পিকচারটা আবার একটু এখানে আমাদের বইয়ে মানে আমরা ডিপলি আঁকছি, কিন্তু যদি কারো কাছে ওইভাবে আঁকা কঠিন মনে হয়, আমি এখন সিম্পলি আপনাকে এঁকে দেখাচ্ছি, আপনি মাথায় রাখলে ওটুকু যদি ঝামেলা মনে হয় তাহলে আপনি ওইভাবে রাখবেন, খুব ইজিলি এটা হয়ে যাবে আর কি। এটা আমরা ওই ব্যাখ্যা করছি। এটাকে আপনি এই পিকচার আমি একটু দেখাই যে হ্যাঁ, এটা আমরা ওহো, লাইন নিতে যাচ্ছি বারবার, এটা হচ্ছে কেন? লাইন, এটা আমাদের ও এক্স অক্ষে আমরা ও কিউ দ্বারা চাহিদা এবং যোগান বুঝাইছি, আর এই ও আই অক্ষে আমরা পি দ্বারা দাম বুঝাইছি। এই অক্ষে কিন্তু আমরা চাহিদা এবং যোগান বুঝাইছি। এখন আপনারা জানেন যে এই দিকে আমরা এটা কি দ্বারা বুঝাই? এস এস রেখা, সাপ্লাই রেখা। হ্যাঁ, আর এই দিকে আমরা কি শিখলাম? এই দিক থেকে যেটা নামে সেটা হলো আমাদের চাহিদা রেখা, ডিডি রেখা। তো এই সাপ্লাই রাখা এবং যোগান রাখা যে পয়েন্টে সেট করবে সেই পয়েন্টটা হচ্ছে হলো আমার ইকুইলিব্রিয়াম। ওই যে নয় নয় আমরা ধরলাম না, তখন এই যে আমাদের এটা হচ্ছে হলো এতটুকু হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সাপ্লাই, এবং এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এই জায়গায় দুইজন মিলে শেষমেশ ওই প্রোডাক্টের দামটা নির্ধারণ হবে। তো এটাই আপনি যদি জাস্ট এখানে যদি এত জটিল মনে হয়, যদি আপনি ওই আমরা এর আগে যেটা ছক দেখলাম ওই ছক অনুসারে ডিমান্ডের আপনি মানগুলো বসে এখানে বসাতে পারবেন, আপনার সাপ্লাইয়ের মান বসে এখানে আপনি জিনিসটা দেখাতে পারবেন। এখানে এই পিকচারটা বুঝাইছে আর কি এরকম ভাবে, যে যেমন সাপোজ আমরা যদি দেখি যে যখন প্রোডাক্টের দাম কত 3 টাকা, তখন হচ্ছে হলো আপনার ডিমান্ড হচ্ছে হলো কত 6 টাকা। আবার যখন প্রোডাক্টের দাম 2 টাকা তখন ডিমান্ড হচ্ছে হলো 9 টাকা। আবার প্রোডাক্টের দাম যখন কত 1 টাকা তখন ডিমান্ড হচ্ছে হলো 12 টাকা। তাহলে এরকম ভাবে ডিমান্ডের তিনটা আঁকতে পারেন, যারা অ্যাডভান্স বুঝতে পারছেন তারা এরকম ভাবে দেখাবেন। আর যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার 1 টাকা দাম, সাপ্লাই পরিমাণ 3 টাকা, আবার এই যে সাপ্লাই রাখাতে যখন 2 টাকা দাম, সাপ্লাই পরিমাণ 9 টাকা, আবার 3 টাকা দাম যখন, তখন সাপ্লাই পরিমাণ 15 টাকা। এই যে সাপ্লাইয়ের যে যে পয়েন্ট, এই জায়গায় পয়েন্ট হয়েছে, এই জায়গায় পয়েন্ট হয়েছে, এই জায়গায় পয়েন্ট হয়েছে, এই পয়েন্টগুলোতে সাপ্লাইয়ের অবস্থা কি ওই আগের গ্রাফ দেখে দেখে আঁকলেই হবে, বা নিজের মতন করে। তারপরে যে এই ডিমান্ডের এই জায়গায় একটা হয়েছে, এই জায়গায় হয়েছে, এই জায়গায় হয়েছে, এই জায়গাগুলোতে ডিমান্ডের মান কত কি, আর এই জায়গাটাতে ইয়া হইলো, এই জায়গাটা ইকুইলিব্রিয়াম। যারা এরকম দুটাই দেখাতে পারবেন তারা দুটা দেখালে দেখাবেন। আর যাদের কাছে এত জটিল মনে হচ্ছে, যারা তাহলে খালি এরকম ভাবে একটা রেখা টানবেন, এই টাকা টানবেন, তারপর একটা ডিমান্ড রেখা টানবেন, এইদিকে সাপ্লাই একটা রেখা টানবেন, টানে মাঝখানে যেটা হবে সেটা আপনি ইকুইলিব্রিয়াম নির্ধারণ করবেন। তারপর বলে দিবেন যে এটাকে আপনি এই ভূমি অক্ষে যোগান এবং চাহিদা এবং যোগান বুঝাইছেন, লম্ব অক্ষে আপনি দাম বুঝাইছেন, ডিডি চাহিদা রাখা, এস এস সাপ্লাই রাখা, দুইটা হচ্ছে হলো এই বিন্দুতে নির্ধারণ হয়েছে, এই জন্য ইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। এখানে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি নির্ধারণ হয়েছে। ঠিক আছে, তাহলে কি সবাই বুঝতে পারছেন? আমি তাহলে নেক্সট হাতে চলে গেলাম। হ্যাঁ, যে যেভাবে বুঝতে পারেন, যার কাছে যেটা সহজ মনে হয় সেই সেভাবে এটা লিখবেন আর কি। আচ্ছা, এগুলো ব্যাখ্যা করছে, সবকিছু ব্যাখ্যা কর, তারপরে যদি কোনো প্রবলেম হয় বললেন আর কি। এই যে দেখেন আপনাদের 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, মানে আপনার যদি এই বেসিক কনসেপ্ট না থাকে, তাহলে এই যে এক দুইটা প্রশ্ন যখন ওরা নিজের মতন করে বানাই দিবে তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। এই যে এই প্রশ্নটাই যেমন বলছে যে ভারসাম্যর দাম এবং পরিমাণের উপর চাহিদা বৃদ্ধির প্রভাব কি পরিমাণে রমজানে খেজুরের চাহিদা বেড়ে যাবার ফলে ভারসাম্য মূল্য এবং পরিমাণের উপর কিরূপ প্রভাব পড়বে? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজ ইন ডিমান্ড? যখন ডিমান্ড ইনক্রিজ হবে তখন ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটির উপর কি নির্ধারণ হবে? তো তাহলে যখন আপনি একটা সিম্পল জিনিস জানেন যে যদি একটা জিনিসের দামের মানে রমজান মাসে খেজুরের চাহিদা যদি বেড়ে যায় তখন কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইস আরো মানে বেড়ে যাবে।
ইন রামাদান দ্য ডিমান্ড অফ ডেট ইনক্রিজ, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ইকুইলিব্রিয়াম ইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তাহলে এই যে দেখেন যে যদি চাহিদা বৃদ্ধি পায় তবে ভোক্তা ওই একই দামে বেশি পরিমাণ খেজুর কিনতে চায়, ফলে চাহিদা রাখা বাম থেকে ডান দিকে স্থানান্তর হচ্ছে। এই যে তাহলে বাম থেকে আমাদের কি ডান দিকে স্থানান্তর হচ্ছে, কারণ রমজান মাসে মানুষ চাহিদা দাম বাড়লেও কিন্তু মানুষ খেজুর বেশি কিনতে চায়। তাহলে আপনি দাম বাড়লেও যেহেতু মানুষ খেজুর বেশি কিনতে চাচ্ছে, তাহলে এই আপনার ডিমান্ড, এই চাহিদা রাখাটা এখানে স্থানান্তর হবে। আর আমাদের এই যে সাপ্লাই রাখাটা, বাজারে ওই খেজুরের পরিমাণটা সেম থাকে আর কি, ধরে না হয়। তো এই জন্য আপনার এই ডিমান্ড রাখাটা আপনি এখান থেকে আরেকটা জায়গায় ইয়ে করলেন, যে বিক্রেতা অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য বেশি দামের আশায় বাজারে দ্রব্যের যোগান বাড়াবে বলে ভারসাম্য পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে এই যে আগে আপনার এই জায়গায় এই জায়গায় আপনার ইকুইলিব্রিয়াম প্রাইসটা নির্ধারণ হয়েছিল। এই সাপ্লাই একটা রেখা টানছেন, এই একটা ডিমান্ড রেখা টানছেন, টানে এই ইউয়ানে সাপ্লাই আপনার একটা ইকুইলিব্রিয়াম প্রাইস নির্ধারণ হলো। এখন আপনার কি হলো, এই যে খেজুরের চাহিদা আগে Q1 ছিল, এখন খেজুরের চাহিদা বেড়ে গেল, Q1 থেকে Q2 হলো। তাহলে যখন Q2 হলো তখন আপনার এই প্রাইসটাও মানে চাহিদা যেহেতু বেড়ে গেছে, তাহলে তখন প্রাইসও কি বেড়ে যাবে। কারণ হচ্ছে যে আপনার সাপ্লাই তো সীমিত। তো এখন চাহিদা বাড়লে ওই যারা সাপ্লায়ার আছে তারাও তো প্রাইসটা বাড়ায় দিবে। তখন এখানে আপনার এই যে নতুন কি হলো, ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য দামটা নির্ধারণ হইলো আর কি। এই যে চিত্রে যোগান স্থির রেখে চাহিদা রেখে বেড়ে, এখানে কিন্তু যোগানটা স্থির, সাপ্লাই স্থির। D1 থেকে D2 হলে ভারসাম্য দাম বেড়ে P1 থেকে, এই যে ভারসাম্য দাম আমাদের এটা আগে P1 ছিল E1 বিন্দুতে, তখন এই P1 থেকে P2 হয়। আর আগে ভারসাম্য পরিমাণ Q1 ছিল, Q1 থেকে Q2 বেড়ে হয়। এটাই বলবেন যে খেজুরের দাম বেড়ে গেলে আপনার ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও বেড়ে যায় আর কি। আচ্ছা, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানির দাম বেড়ে, এই যে দেখছেন প্রতি বছর কিন্তু একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন আসতেছে, খালি মুখস্থ করে গেলে তখন পারবেন না। আহ, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলস্বরূপ মোটর গাড়ির চাহিদার উপর সম্ভাব্য কি হতে পারে? ডিউ টু রিসেন্ট গ্লোবাল টার্মোইল দ্য প্রাইস অফ ফুয়েল হ্যাজ ইনক্রিজ। তাহলে আপনি সিম্পল নিজেও জানেন যে যখন জ্বালানি তেলের দাম বাড়বে তখন কিন্তু মানুষ মোটরের চাহিদা কমে যাবে। মানে মোটর সাইকেল তো আপনি চালান কি দিয়ে? তেল দিয়ে। বা গাড়ি আপনি চালান কি? তেল দিয়ে। তো তেলের দাম বেড়ে গেলে আপনি কি গাড়ি তখন কিনবেন? তখন কিন্তু গাড়ি কিনবেন না। তখন আপনার কি হবে? গাড়ির চাহিদা হ্রাস পাবে। ওটাই আপনি পিকচার আকারে বুঝাই দিবেন আর কি। এই যে দেখেন, আমরা একদিকে জ্বালানির মূল্য বুঝাইছি। আচ্ছা, এগুলো কি আমার আর ইয়া আম, আপনাদের চিত্র আঁকায় বুঝাই দিতে হবে নাকি, না এমনি আমি এখানে দেখায় বুঝাই দিলেই হবে? কারণ এগুলো তো অলরেডি আমি চিত্র আগে করলামই। চিত্র আঁকতে হবে না, আপনি এমনিতে। আচ্ছা, তাহলে এমনিতে আমি ব্যাখ্যা করছি। তো এখানে দেখেন, এখানে বলছে জ্বালানি ও মোটর গাড়ি পরস্পর পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য বলতে একজন আরেকজনের উপর নির্ভরশীল, মানে একটা আরেকটা ছাড়া চলে না। তাহলে আমরা মোটর সাইকেল যেমন তেল ছাড়া চলে না, এটা কিন্তু পরিপূরক দ্রব্য, এরকম ভালোভাবে বুঝে নেবেন। আর চিনি আর গুড়, সেগুলো কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল না, ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো কিন্তু আবার আপনার বিকল্প দ্রব্য বলে। তো এই অনেক সময় আপনাদের কিন্তু প্রশ্ন আসে, মানে শর্ট নোট আসে, পরিপূরক দ্রব্য, তারপর বিকল্প দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, এগুলো আর কি। তো যাই হোক, এখানে আমরা বললাম এই যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি চাহিদা বিধি ঋণাত্মক, অর্থাৎ একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়। তাই এখানে জ্বালানি দাম বৃদ্ধির কারণে মোটর গাড়ির চাহিদা কমে যাবে। আমরা এইদিকে দেখালাম জ্বালানির মূল্য, এইদিকে দেখলাম মোটর গাড়ির চাহিদা। চিত্রে যখন জ্বালানি মূল্য P2, এই জ্বালানি মূল্য P2, তখন মোটর গাড়ির চাহিদা আমরা ধরলাম Q2। বৈশ্বিক অস্থিরতার কারণে দাম বেড়ে P1 হলে, এই P2 থেকে আপনার এখন দাম বেড়ে গেল জ্বালানির মূল্য P1 হলে, আগে আপনার গাড়ির চাহিদা ছিল Q2, তাহলে এখন দাম যেহেতু বেড়ে গেল তাহলে গাড়ির চাহিদা কমে যাবে। তাহলে Q2 থেকে এখন কি হয়ে গেল? Q1 হয়ে গেল। তাহলে এখন এই যে আপনি যে জায়গায় সেট হলো, এটা দিয়ে আপনি যদি একটা রেখা টানে দেন, এটাই হলো আপনার ডিডি চাহিদা, মানে মোটর গাড়ির চাহিদা রেখা আর কি। তো আমার মনে হয় এটা সবাই বুঝতে পারছেন, এটা নিয়ে আর কোনো কিছু ইয়া না থাকবে না। আমি ভিডিওটা আবার যাদের সমস্যা হবে, প্রথম দিকে তো আমরা ক্লাসে অনেক সময় বুঝতে পারি না, ভিডিওটা আমার ইউটিউবে দিয়ে দিব, তখন আপনারা আরেকবার দেখে নেবেন, তাহলে একদম কালকে ক্লাসটা ইজি হয়ে যাবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, আইবিবি টেক্সট বইয়ের 10 নম্বর। আমরা কিন্তু এই যে নোটের পাশে কিন্তু আইবিবি টেক্সট বইয়ের কত নাম্বার এটা কিন্তু উল্লেখ করছি। এটা বাজারে কোনো বইয়ে এরকম ভাবে উল্লেখ করে না যে আইবিবির কত নাম্বার এই প্রশ্ন। এবং আপনাকে বলছি যে আমি আইবিবির প্রশ্ন পড়লে আপনার
50% কমন আসে, কিছু কিছু প্রশ্ন আপনি ওই যে দেখলেন ঘুরে ফিরে যে আইবিবির পাশে উল্লেখ করা আছে। আচ্ছা, এখন দেখেন এখানে নোটবুকের চাহিদা বৃদ্ধির ফলে চাহিদাকৃত নোটবুকের পরিমাণ বাড়ে কিন্তু সরবরাহের পরিমাণ নয়। এই বিবৃতিটি সত্য না মিথ্যা ব্যাখ্যা করো। An increase in the demand for notebooks raises the quantity of notebooks demanded, but not the quantity supplied. Is this statement true or false? Explain. এটাকে আমরা ট্রু ধরে নিব, কারণ আপনি জানেন যে যদি নোটবুকের চাহিদা বাড়ে তাহলে কিন্তু ওই ডিমান্ড, ওই চাহিদাকৃত নোটবুকের পরিমাণও বাড়বে, কিন্তু সরবরাহের পরিমাণ বাড়বে না আর কি। যখন নোটবুকের চাহিদা বাড়ে তখন মানুষ বেশি ক্রয় করতে চায়, কিন্তু বিক্রেতা তার যোগান না বাড়ালে আগের চেয়ে বেশি মূল্যে নোটবুক বিক্রয় করবে। মানে বিষয়টা কি, অনেক সময় আপনি ধরে নেন আপনার কোনো একটা মানে বড় অসুখ হয়েছে, এই বড় অসুখের জন্য আপনি খুব দামি একটা ওষুধ কিনতে হবে আপনার, কিন্তু আপনার ইনকাম ওইরকম না। তখন কিন্তু আপনার ইনকাম যেরকমই হোক কম হোক, আপনি ওই অসুখের জন্য আপনি কিন্তু ওই দামি ওষুধটা কিনবেনই। তো এখন ওই যে দামি ওষুধ যখন আপনি কিনবেন, আপনার যখন চাহিদা বেড়ে গেল, বাজারে তো সাপ্লায়ার যে সঙ্গে সঙ্গে চাইলেই যে চাহিদা বেড়ে গেছে সঙ্গে সঙ্গে বাজারে এসে যে সাপ্লাই বাড়ায় দিতে পারবে এমন কিন্তু না। তার সাপ্লাই বাড়াতে হলে তার তো একটা বিষয় বোঝা লাগবে, একটা সময় লাগবে। তখন করবে কি সে, যেহেতু এই জিনিসটার দাম চাহিদা বেড়ে গেছে, সে বুঝছে যে এই মানুষ এই জিনিসটা কিনবেই, তাহলে তখন আমি দামটা বাড়াই দেই। তখন কিন্তু সাপ্লাই বাড়ায় নাই। আপনি জানেন যে নর্মালি কোনো জিনিসের দাম বাড়লে সাপ্লাই বাড়বে, কিন্তু সঙ্গে সঙ্গে যে প্রেক্ষাপটে মানে বিক্রেতা তার সাপ্লাই বাড়াতে পারবে সবসময় এমন হবে না। তখন আমরা সাপ্লাইকে কি করবো, স্থির ধরে নিব। এই জন্য দেখেন এই সাপ্লাই রেখাটা স্থির বলেই কিন্তু এই যে এরকম ভাবে আছে। যদি স্থির না থাকতো তাহলে এই সাপ্লাই রেখাটা কিন্তু এইদিকে স্থানান্তর হইতো। তো এই যে এইরকম রেখাটা আমরা দেখতেছি, সাপ্লাই রেখাটা স্থির হয়ে আছে। তো এই সাপ্লাই রেখা স্থির, এখানে আমরা চিত্রে দেখাচ্ছি যে নোটবুকের চাহিদা বেড়ে গেলে তার চাহিদার পরিমাণ বেড়ে, কিন্তু কি হলো, চাহিদা রাখাটা মানে চাহিদাটা স্থানান্তর হচ্ছে। D1 আগে চাহিদা ছিল, এখন হয়ে গেছে এটা কত, D2 পরিমাণ। তাহলে চাহিদার পরিমাণ বেড়ে D1 থেকে D2 হলে ভারসাম্য দাম বেড়ে, আগে ভারসাম্য দাম এই যে আপনি জানেন যে সাপ্লাই এবং যেখানে ডিমান্ড মানে একত্রিত হয় সেখানে ইকুইলিব্রিয়াম প্রাইস হয়। তাহলে এই জায়গায় আগে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল P1, তাহলে যখন বেড়ে গেল এই জায়গায় আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস নির্ধারণ হলো। তাহলে তখন কি হলো, P1 থেকে P2 হচ্ছে এবং পরিমাণ বেড়ে তখন এই জায়গায় আগে আপনার Q1 ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল, এখন Q1 থেকে এটা কি হয়ে গেল, Q2 হয়ে গেল। কিন্তু যোগান রাখার কোনো পরিবর্তন হয় না, বাট যোগান রাখাটা আপনার এরকমই আছে, যোগান রাখার কোনো পরিবর্তন হচ্ছে না। এটা ব্যাখ্যা করবেন। যেহেতু আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন, আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন অনেক সময় ঘুরে ফিরে আসে। ভালো করে পড়তে হবে মানে একটু বুঝে নিবেন পিকচারটা, তাহলে আর মুখস্থ করা লাগবে এমন না। আচ্ছা, ঋণের বাজারে ভারসাম্য কিভাবে সংজ্ঞায়িত করা হয়, অথবা আর্থিক বাজারে একটি ঘাটতি একক কিভাবে চিহ্নিত হবে? আইবিবি টেক্সট বইয়ের 12 নম্বর প্রশ্ন। হাউ ইজ ইকুইলিব্রিয়াম ডিফাইন্ড ইন দ্য ডেট মার্কেট? হোয়াট উড বি এ সাইন অফ শর্টেজ ইন দ্য ফিনান্সিয়াল মার্কেট? তো এটা আপনার অনেকটা এই ঋণ বাজার ভারসাম্য বলতে বোঝায় যে আমরা কিছুক্ষণ আগে যেমন ডিমান্ড এবং সাপ্লাইকে মাধ্যমে আমাদের প্রাইস নির্ধারণ হচ্ছে, সেরকম ঋণ বাজার ভারসাম্যে ভারসাম্য সুদের হার এবং ঋণের পরিমাণকে ঋণ বাজার ভারসাম্য বলে। ঋণ বাজারের প্রধান দুটি চলক হলো ঋণের চাহিদা এবং ঋণের যোগান। আপনি অ্যাজ এ ব্যাংকার জানেন যে বাজারে ঋণের চাহিদা একটা আছে, আর ঋণের যোগান কি, ব্যাংকাররা ঋণের সাপ্লাই দিবে আর ঋণের চাহিদা কে, ক্লায়েন্ট চাইবে। তো এই যখন ঋণের চাহিদা এবং ঋণের যোগান সমান হবে তখন ওই সমান এতে একটা আমাদের ভারসাম্য সুদের হার নির্ধারণ হবে এবং ঋণের পরিমাণ নির্ধারণ হবে। এটাই হচ্ছে হলো আমাদের ঋণ বাজার ভারসাম্য। বলছে যে অতএব যে সুদের হারে বাজারে ঋণের চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয় তাই হলো ঋণের বাজারের ভারসাম্য। মানে একটা মার্কেটে আপনার সুদ সুদের হার নির্ধারণটা হবে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। হুম চাহিদা যদি বেশি থাকে এবং যোগানের পরিমাণ কম হয় তাহলে কিন্তু সুদ বাড়বে। আবার যদি চাহিদা কম, সবাই ধরে নেন সব ব্যাংকই ঋণ দেওয়ার জন্য বসে আছে, সব ব্যাংকের কাছে তার হলো টাকার পরিমাণ বেশি, বাট মানুষজন আপনার ঋণ নিতে কম চাচ্ছে, তখন কি করবে, স্বাভাবিকভাবেই ব্যাংকগুলো তাদের সুদের হার কমায় দিবে যেন মানুষ ঋণ নিতে আগ্রহী হয়। তারপরে এরকম ভাবে দুজনের মধ্যে কাজ করতে করতে একটা সময় গিয়ে দুজনের মধ্যে প্রাইসটা মানে সুদের হারটা একটা এসে নির্ধারণ হবে। সেটাই হলো আপনার ইকুইলিব্রিয়াম। এই যে আমরা যেমন কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেম ওই ডিমান্ড এবং সাপ্লাই, এখানে আপনি ও এক্স ওয়াই অক্ষ দেখাবেন, ঋণের চাহিদা এবং যোগানের পরিমাণ দেখাবেন, আর এটাকে আপনি এই যে এস ঋণের সরবরাহ দেখাবেন, আর এই ডিডি ঋণের যোগান দেখাবেন। তারপরে এই যে দুইটা মিলে যেখানে হলো এটাই হলো আপনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট।
আর ইকুইলিব্রিয়াম পয়েন্টে আপনার সুদের হার নির্ধারণ হলো। তবে এখানে একটা বিষয় আছে, এই যে ও এক্স অক্ষে ঋণের চাহিদা এবং যোগানের পরিমাণ, এবং ওয়াই অক্ষে আমরা সুদের হার দেখাইছি। এই ডিডি হচ্ছে আমাদের ঋণের চাহিদা রাখা, এবং এসএস হচ্ছে ঋণের যোগান রাখা, পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে বলছে। ফলে এই বিন্দুতে ঋণের চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়েছে। অতএব ই বিন্দুই হলো ঋণের ভারসাম্য বিন্দু। আর এই যে ই বিন্দুতে ওপি সুদের হারে, এগুলো আপনি পড়লে রিডিং পারলেই পারবেন। এটা আমি একটু পরের এটা ওই যে যেহেতু আমি আলোচনা করে ফেলছি আপনাদের, এখানে একটা বিষয় আছে যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা এখানে সুদের হার বুঝাইছি, এই যে ওপি থেকে সুদের হার বুঝাইছি, যে ওপি যখন থেকে সুদের হার হ্রাস পেয়ে যখন ওপি টু হবে, তখন কিন্তু আপনার কি হবে, সুদের হার হ্রাস পেলে চাহিদার পরিমাণ বাড়বে না। তখন কিন্তু এখানে খুব দারুণ একটা বিষয় বোঝার আছে, একটু যদি অ্যাডভান্স, তারপর একটু বোঝানোর চেষ্টা করি, যারা বুঝবেন বোঝেন, না হলে এ হবে। আচ্ছা, এখানে আপনারা এই যে ওপি, এটা হচ্ছে সুদ, এই পি থেকে যখন পি টু তে আসলো, তখন সুদের পরিমাণ কি কমে গেল না? নজরুল ভাই আছেন কি? জি জি, আছি আছি। আচ্ছা দেখেন, এই যে জি আমরা জি। এই ওপি পর্যন্ত আমি এখানে তো উপরে সুদের হার দেখাইছি, তাহলে পি থেকে যখন পি টু তে আসবে সুদের হার কমে গেছে না? জি, আচ্ছা ওকে, তাহলে যখন আমার সুদের হার কমবে তখন বলেন তো ক্লায়েন্ট কি ঋণ বেশি নিতে চাইবে না কম নিতে চাইবে? এটা তো বেশি নিতে চাইবে। আচ্ছা বেশি নিতে চাইবে, তাহলে আপনি দেখেন, আগে আপনার পি বিন্দুতে আপনার এই যে ঋণ ছিল, এই মানে ঋণের পরিমাণ ছিল এই যে ও কিউ, ঠিক আছে, এই যে এই ই পর্যন্ত। জি কিন্তু যখন আপনার পিটি হলো তখন ঋণ কিন্তু বেশি নিতে চাইবে, তাহলে তখন আপনার গিয়ে এই যে ডিডি রেখাতে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, এই কে কে পর্যন্ত দাঁড়ালো না? তাহলে দেখেন এই যে জি জি কে, তার মানে এই যে আমি বলতে পারি যে এই পর্যন্ত, মানে এই কিউ গিয়ে এইখানে বেড়ে গেল, তার মানে আলটিমেটলি কি ঋণের ইয়া বাড়লো না? বাড়ছে তো? চাহিদা বাড়লো। আচ্ছা ঋণের চাহিদা বাড়লো। আচ্ছা, জি জি এখন এটা তো আমরা ইয়ার দিক থেকে চিন্তা করলাম, এই ক্লায়েন্টের দিক থেকে। কিন্তু যখন সুদের হার কমে যাবে, তখন এই যে যে ঋণ দেয়, ঋণ সরবরাহকারী, সে কি এ, তুলনামূলক তখন কম দিতে চাইবে না? কারণ সুদের হার কমে গেছে, সে তো তার দিয়ে তো লাভ বেশি হবে না, সে মানে এই পিতে সে স্প্রেড কম থাকবে। এই যে যখন পি দামে ছিল, তখন কিন্তু সে এই যে এই যে পর্যন্ত দেখেন সে লোন